পলাশ ফুল জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আজকে এই বসন্তকালে আপনাদের জন্য চলেছি আমডাঙ্গা মন্দিরে। আমডাঙ্গা মন্দির বারাসাত থেকে বেশি দূরে নয়, 20 কিলোমিটার, পুরুলিয়া থেকে 15 কিলোমিটার। বারাসাত থেকে অতি সহজেই মন্দিরে আসতে পারেন। বাস, টোটো, নিজস্ব গাড়ি, মোটরসাইকেল যাতে বসে আসতে পারেন। টোটো 20 টাকা নেয়, টোটো 20 টাকা নেয়, বাসে 10 টাকা নেয়। সহজেই এই মন্দিরে চলে আসুন, ভালো লাগবে। আশা করি নিজের থেকে ফিলিংস হয়েছে, তাই আপনাদের বললাম। সবারই খুব ভালো লাগবে মন্দির চত্বর। মন্দিরের বাইরেই কিছু ডালার দোকান পেয়ে যাবেন, যে ডালার দোকানে আপনি ফুল, মালা, ডালা সমস্ত কিছুই পেয়ে যাবেন। ডালাতে 5 রকম ফল থাকে, চেলি কাপড় থাকে, খাড়া থাকে। ডালা বিভিন্ন দামের পাওয়া যায়, 51 টাকা, 101 টাকা, 151 টাকা। মাত্র 151 টাকার ডালাতেই খাড়া থাকে, বাকিগুলোতে থাকে না। এখানে মালাও পেয়ে যাবেন 30 টাকা, 50 টাকা, 60 টাকার বিনিময়ে। সামনে মন্দিরের তোরণ, আপনি মন্দিরের তোরণের কাছে পৌঁছে গেলেন। এখান থেকে প্রবেশ করে আপনি মন্দিরের কাছাকাছি পৌঁছে যেতে পারেন। সামনেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিং থেকে মন্দিরের একদম সামনেই এই তোরণ দেখা যাচ্ছে। তোরণের পাশেই রয়েছে পুকুর, আর এই দেখা যাচ্ছে মন্দির। আজ এসেছি আমডাঙ্গা মন্দিরে। এটা 1561 সালে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরের তোরণ নতুন করা হয়েছে। মন্দিরের তোরণ আপনারা দেখতে পাচ্ছেন নতুনভাবে করা। এটা সর্বসাধারণের জন্য 1561 সাল থেকে পুজো দেওয়া চলছে। মা এখানে খুবই জাগ্রত। এখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। ভক্তরা যা এখানে বলে, মনস্কামনা করে যান, আশা রাখেন, তা মা পূরণ করেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিং এখানে ছোট গাড়ি, বাইক নিয়ে আসলে 15 টাকা, বড় গাড়ি যেটা হচ্ছে 40 টাকা, আর বাস নিয়ে আসলে সারাদিনের জন্য 100 টাকা। পার্কিংয়ের সামনেই রয়েছে অশ্বত্থ গাছ। এটা যেসব মূর্তি বিসর্জন চলে না, সেখানে এইসব মূর্তি রেখে দেওয়া হয় এই অশ্বত্থ গাছের তলায়। অশ্বত্থ গাছটা খুবই সুন্দর, অনেক বড়, দীর্ঘদিনের গাছ, চারিদিক দিয়ে বাঁধানো আছে গাছটা। মন্দির খোলা ও বন্ধের সময় এখান থেকে দেওয়া হলো, দেখে নেবেন। এখানে স্ক্রিনে, অন স্ক্রিনে আসছে মন্দির খোলার এবং বন্ধের সময়। এটা গেটের পাশেই দেওয়া আছে, মন্দিরের প্রবেশের গেটের পাশেই রাখা আছে। এখান থেকে মন্দির প্রতিষ্ঠার সময় মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ আছে, যার কোনো ছবি তুলছি না। মন্দিরের সেই তেনারা বসে আছেন, যে যখন আসবেন কিছু নাদের দান করে যাবেন। নাদের এইভাবেই সংসার চলে, বয়স হয়েছে। এটা করুণাময়ী মায়ের মূর্তি, ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে, যার কারণে আপনাদের জন্য একটু চুরি করতে বাধ্য হলাম, যাতে অতি সামান্য হলেও মায়ের মূর্তিটা দেখানো যায়। আমডাঙ্গা মা করুণাময় মন্দিরের সামনে যে শিবলিঙ্গ মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে এখানকার প্রধান মহন্তদের সমাধিস্থল। মারা যাওয়ার পরে তাদের সমাধি দেওয়া হয় এখানে। সমাধিটা শিব মন্দির আকারে প্রতিষ্ঠিত হয়। প্রতিটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ রাখা আছে।
সামনে যে শিবলিঙ্গগুলো আছে তার মাঝখানে ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা আছে, মোমবাতি জ্বালানোর জায়গা আছে, আর ঠিক তার সামনে বলি দেওয়ার জায়গা করা আছে। কালী পুজোর দিন এখানে বলি দেওয়া হয়। এখানে পাঠা বলি প্রচলিত আছে এখন। মন্দিরে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। কথিত আছে করুণাময়ী মায়ের মন্দিরে যদি কোনো মনস্কামনা থাকে সেটা পূরণ হয়। মনস্কামনা কারোর বিফলে যায় না। এখানে দেবী খুবই জাগ্রত। এটা এখন বন্ধ আছে। কালী পুজোর দিন এটা বাইরে বের করা হয় মাকে, তখন এইটা খোলা হয়। এখানে প্যান্ডেল করে তখন কালী পুজোর দিন বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসে। মন্দিরের সামনে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। আপনারা মন্দিরে পুজো দিয়ে সেখানে রাধাকৃষ্ণ মন্দিরে চলে আসতে পারেন। এখানে নতুন গাড়ির সব পুজো এখানেই হয়। মন্দির চত্বর খুবই সুন্দর। মন্দিরের বাপাশে বয়েছে এখানে পুকুর। আগে যেটা সুটি নদী ছিল, শুকাবতী নদী, সেটা এখন পুকুরে পরিণত হয়েছে। মন্দির কালের নিয়মে মন্দিরের যে নদী হয় সেটা সরে গেছে। রাধাকৃষ্ণর মূর্তি এখানে খুবই সুন্দর। মন্দিরের সামনে এরকম তুলসী মন্দির করা আছে। তুলসী মন্দিরটা খুবই সুন্দর। যখন আসবেন আপনারা রাধাকৃষ্ণের মূর্তিটা দর্শন করবেন, খুবই ভালো লাগবে। রাধাকৃষ্ণের মূর্তি এখানে বাঁশি হাতে বসে আছেন, কষ্টি পাথরের দ্বারা নির্মিত, খুবই সুন্দর। রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে দেখবেন জুতো রাখার জায়গা আছে। এখানে মন্দিরে প্রবেশ করার আগে জুতো রেখে যেতে পারেন, আপনার হেলমেট রাখতে পারেন। খুব অল্প পয়সার বিনিময়ে এগুলো রাখা হয়। আপনি যা দেবেন তাতে এরা সন্তুষ্ট। মা করুণাময়ীর মন্দির সর্বসাধারণের জন্য চালু হয় 1561 খ্রিস্টাব্দে। আসুন মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যায়। সে 12 ভাইদের মধ্যে অন্যতম ছিল রাজা প্রতাপাদিত্য। এবার তিনি কিছুতেই বর্ষতা স্বীকার করছিলেন না মুঘল সম্রাট আকবরের। এবার রাজার প্রধান সেনাপতি সেই সময় ছিল রাজা মানসিংহ। মানসিংহের উপর দায়িত্ব পড়ে প্রতাপাদিত্যকে হারানোর। এবার কিছুতেই রাজা প্রতাপাদিত্যকে হারাতে পারছিল না মানসিংহ। তখন মানসিংহ জানতে পারে যে এটা যশোরের রাজা যে প্রতাপাদিত্য ছিল, সে যশস্বীকে পুজো দিয়ে, মূর্তিকে পুজো দিয়ে তবে যুদ্ধে যান, যার কারণে উনি হারাতে পারছিলেন না। এবার তখন মানসিংহ এটাকে যশস্বীকে চুরি করা, যশস্বী মূর্তিকে চুরি করায়। এবার চুরি করানোর ফলে পরের যুদ্ধে রাজা প্রতাপাদিত্য হেরে যায় এবং রাজা প্রতাপাদিত্য চুরি হওয়ার পরেই প্রধান পুরোহিত যে গোবিন্দ দাস মহারাজ ছিলেন তাকে নির্বাসিত করেন। তিনি তখন উন্মাদের মতো অবস্থান নিয়ে এইখানে চলে আসেন। এখানে তখন একটা নদী ছিল, যে নদীর নাম ছিল শুকাবতী। পরবর্তীকালে সেই নদী হয় সুটি। এবার সুটি নদীর ধারে তিনি অবস্থান করেন। এবার মানসিংহ মূর্তিটাকে নিয়ে চলে হচ্ছে গিয়ে রাজস্থানে। তখন মানসিংহ তখন রাত্রে স্বপ্নাদেশ পান দেবীর যে তার প্রধান ভক্ত এইখানে রয়েছে, এখানে শুকাবতী নদীর তীরে পাগল অবস্থায় পড়ে আছে উন্মাদের মতো। তখন তিনি দৌড়ে ছুটে আসেন সেনাবাহিনী নিয়ে, তাকে খুঁজে বের করে তাকে উন্মাদ অবস্থা থেকে পুনরায় ভালো অবস্থায় নেওয়ার জন্য একটা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এই মায়ের মূর্তিটা প্রতিষ্ঠা হয় 1561 সালে এবং তখন থেকে এখানে পুজো হয়ে আসছে। প্রায় 450 উপরে, 460-70 বছর পুরানো এই মন্দির। ঠিক আছে, এখানে কথিত আছে ভক্তরা যা মনস্কামনা করে সেটা তার পূরণ হয়। দেবী এখানে খুবই জাগ্রত এবং কালী পুজোর দিন এখানে দেবীকে বাইরে বের করা হয়। দেবীকে বাইরে বের করার পরে এখানে আপনাকে ঘোরানো হয় দেবীর সমস্ত জায়গা। এই রাস্তাতে একবার রাজা কৃষ্ণচন্দ্র রায় যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি এখানে তার মনস্কামনা
করে যান। পরবর্তীকালে সেই মনস্কামনা পূর্ণ হওয়ার পরে তিনি এই মন্দির কমিটিকে 350 বিঘা জমি দান করেন। সেই জমির কিছু অংশ এইটা, এই বাগান রয়েছে, আম বাগান রয়েছে, আর বাকি অংশ আপনার চাষবাসের জন্য। এটা হচ্ছে বাস্তুতলা, এখানে পুজো হয় মায়ের। এটা রথ রাখা আছে, এই রথের সময় বের করা হয়। রথটা খুবই বড়, সারা বছর এভাবেই থাকে। রথটা মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে। আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে যথেষ্ট আলোর ব্যবস্থা করা আছে, আলো দেওয়া আছে। যেটা হচ্ছে মাঠের মধ্যে পুরো গাড়ি পার্কিং ব্যবস্থা। গাড়ি পার্কিং নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশাল জায়গা আছে, পুরো জায়গাটাই মায়ের মন্দিরের জায়গা। কথিত আছে যেটা এই জায়গাটা রাজা কৃষ্ণচন্দ্র নাকি দান করেছিলেন। এই মাঠেই 25শে ডিসেম্বর এখানে বড় মেলা বসে। তখন মাঠে ভর্তি থাকে মেলায়, তখন গাড়ি পার্কিং করতে হয় বাইরে। অনেকেই আসে মেলার সময়, পৌষ মেলার সময়, এটাকে পৌষ মেলা বলতে পারেন। আর মাকে তখন বাইরে রাখা হয় প্যান্ডেল করে। তখন এই জায়গায় জাঁকজমক অবস্থায় থাকে, তখন একটা আলাদা রূপ দেয়। আমার পেছনে যে লালগড়টা দেখছেন ওটাকে মাকে বের করা হয় পুজোর সময়, কালী পুজোর সময়। কালী পুজোতে এখানে প্রচন্ড ভিড় হয়, সারা রাত আতশবাজি প্রদর্শনী হয়। এবার দূর দূরান্ত থেকে লোকজন আসে, যে আতশবাজি নিয়ে আসতে পারে। সারা রাত কাটালে এখানে যে কি ভালো লাগে। এখানে বলি প্রথা এখনো চালু আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা আসে তারা ছাগল এখানে বলি দেয়। আপনি চাইলে আপনিও দিতে পারেন। এবার কালী পুজোর দিন একটা রাত কাটালে আপনার আর অন্য কোথাও কালী পুজো তখন ভালো লাগবে না। তখন মনে হয় এই আমডাঙ্গা মন্দিরেই চলে যায়। আমডাঙ্গা মন্দিরে কালী পুজোটা এত সুন্দরভাবে হয়, মাকে তখন এই চারিদিক ঘোরানো হয়, মায়ের জমি চারিদিক দেখানো হয়। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মায়ের জমি চারিদিকে ঘোরানো হয়। করুণাময়ী মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে। যদি পুজো দেওয়ার পরে আপনি ভোগ খেতে ইচ্ছুক থাকেন তাহলে খুবই অল্প পয়সার বিনিময়ে আপনি ভোগ গ্রহণ করতে পারেন। এখানে ভোগের মূল্য 80 টাকা মাত্র। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এখানে কুপন বিতরণ করা হয়। এই কুপন আপনারা আগেই সংগ্রহ করে নেবেন। 10টার পরে আর কুপন দেওয়া হয় না, তখন আর কিন্তু ভোগ পাবেন না। ভোগ এখানে ব্যবস্থা খুবই ভালো, ভোগ গ্রহণ করে আপনারা বাড়ি যেতে পারেন। আর যদি বাইরে থেকে কিছু খেতে চান সেটারও ব্যবস্থা আছে। যেমন ছোটোখাটো দোকান আছে, কচুরি পাবেন, চা বিস্কুট পাবেন, মিষ্টি পাবেন। এই সমস্ত জিনিস আপনার রাস্তার পাশেই তোরণের বাইরে দোকান দেওয়া আছে।